মঙ্গলবার করে তো মূলত একদম ফোকাসড একাডেমিক ডিসকাশন করি। এই ফোকাসড একাডেমিক ডিসকাশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন কাজের জন্য। ওয়ার্ডের যা সমস্যা, বিভিন্ন রকম পেশেন্ট রিলেটেড প্রবলেমস, গাইডলাইন্স, এগুলো আমরা যেরকম সমস্যা পাই সেটাকে সামনে রেখে আমাদের আপলিফমেন্টের জন্য এবং আমাদের প্রশ্নগুলোকে সলভ করার জন্য আমরা আলোচনাগুলো করি। কিন্তু কখনো কখনো আমাদের একটু থামতে হয় এবং পিছনের দিকে দেখতে হয় যে এই যে নতুন সমস্যাগুলোকে আমরা ডিল করি, আমাদের সামনেও প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসতেই থাকে, সেগুলোকে কাটিয়ে আমাদের এগোনোর দরকার। তাহলে যারা আমাদের পুরোনো দিনে আমাদের এই মেডিকেল সায়েন্সটাকে ডেভেলপ করিয়েছে, সেই সময়কালটা কীরকম ছিল বা কীভাবে এই সায়েন্সটা আস্তে আস্তে উত্তরণ হলো, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু জানা দরকার। এই ব্যাকগ্রাউন্ডটা জানলে আমাদেরও যখন সমস্যা ফেস করতে হবে তখন সেটাকে তার মধ্যে দিয়ে গিয়ে সেটাকে থেকে উত্তরণ ঘটানোর একটা চেষ্টা করতে সুবিধে হবে। সেই জায়গা থেকে ক্লাসটা আজকে ফোন করা হয়েছে। যদিও এই ক্লাসটা খুবই তড়িঘড়ি করে আমাদের অ্যারেঞ্জ করতে হয়েছে, তার ফলে আরেকটু ভালো করে হয়তো করা যেত, যেটা আজকে হবে। একটু সময় দিলে এটাই আরো একটু এনরিচড হতো জিনিসটা, সেটা একটু একটা আইডিয়া পাওয়া যাবে। এখন মেডিকেল সায়েন্সের হিস্ট্রিটা তো বিশাল। মেডিসিন কবে থেকে আমরা শুরু করছি, এটা যদি আমরা একটা ওপিনিয়ন নিই, ধরো প্র্যাকটিস অফ মেডিসিন বা হিস্ট্রি অফ মেডিসিন কত পুরনো? শুরু থেকে মানে হ্যাঁ, যবে থেকে মানুষ জন্মেছে, তারা যবে থেকে মানুষ জন্মেছে তবে থেকে মেডিসিনও জন্মেছে। মানুষ জন্মালেই অসুস্থ হবে, অসুস্থ হলে তাকে সেবা করতে হবে। তা সেখান থেকেই মানে রুডিমেন্টারি ফর্ম অফ ট্রিটমেন্ট তখন থেকেই আসতে বাধ্য এসে হচ্ছে। কিন্তু আমরা যে আলোচনাটা যে করছি সেটা যে ফাউন্ডেশন অফ মডার্ন মেডিসিন, মানে যে মডার্ন মেডিসিনটা আজকে আমরা প্র্যাকটিস করছি, এটা কিভাবে তাহলে আমরা আজকে অ্যানসিয়েন্ট পার্টটার মধ্যে খুব ডিটেইলে যাচ্ছি না, সেটাকে আমরা দিচ্ছি। কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তো দরকার, যে আমরা যখনই এই আলোচনাগুলো করছি তখন আমাদের হিস্ট্রিটা কতগুলো জিনিস শেখায়। যেমন রুট কি, কোথা থেকে আমাদের শুরু, কি কি মিস্টেক আগে হয়েছে, যে মিস্টেকগুলো জানলে সেই মিস্টেকের রাস্তায় আমরা হাঁটি না। এই জায়গাগুলো তো খুব গুরুত্বপূর্ণ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে, কিছু জিনিস ট্র্যাডিশনালি চলতে থাকে, এটা চিন্তাধারা, কিন্তু সেই চিন্তাধারাটাকে একটা জেনারেল সত্যের মতো করে সামনে হাজির থাকে, এটাকে আর কোশ্চেন করা যায় না, এটাকে মেনে নিয়েই চলতে হবে। যেমন ধরো আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে যদি আমরা ইন্ডিভিজুয়াল পেশেন্ট কেয়ারের থেকে একটু জেনারেলাইজড হতে আসি, তাহলে একটা জেনারেল সত্য কি আসছে, যে তুমি কাকে চিকিৎসা করতে পারবে অ্যাজ এ ফিজিশিয়ান, তোমার নার্স কাকে আমরা সেবা করতে পারবো। জেনারেল ট্রুথটা কি আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আজকে ট্রুথটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, তাকেই আমি ট্রিট করতে পারবো যার কাছে টাকা আছে, যার নাই তাকে চিকিৎসা করতে পারবো না। তাহলে এটা একটা জেনারেল ট্রুথ আমাদের সামনে, জেনারেল একটা ডগমা করে থাকে, এটাকে হাত দেওয়া যাবে না। এইটাকে মেনে নিয়ে তুমি বাকি তার মধ্যে জায়গা করার পর তুমি কম্প্রোমাইজ করো ট্রিটমেন্টে, তুমি দান ধ্যান জোগাড় করো, তুমি একটা মানুষকে নিজে ফিসটা নিও না, কিন্তু তুমি ওষুধের দামও কমাতে পারো, তুমি জিনিসপত্রের খরচা কমাতে পারো। তাহলে যার টাকা নেই তার চিকিৎসা নেই, এটা হচ্ছে জেনারেল আজকের দিনে দাঁড়িয়ে ট্রুথ। এটাকে আমাদের মেনে কাজ করতে হবে। কিন্তু এটাকে কেউ যদি কোশ্চেন করতে চায় যে কেন হবে, তাহলে পাবলিকের হেলথ থাকবে না কেন, রাইট, তখনই সমস্যা। কিন্তু এই যে ডগমাগুলো যুগে যুগে এসছে বিভিন্ন রকমের, এই প্রত্যেকটা ডগমাকে কিন্তু কোয়ারি করার মধ্যে দিয়ে কিন্তু নতুন সত্যটা এস্টাবলিশড হয়েছে। তাহলে যুগে যুগে আমরাও যেরকম দেখেছি ডগমাকে ফাইট করে এসেছি, তেমন মডার্ন মেডিসিনের ফাউন্ডেশনটা কিন্তু এটা এই কোশ্চেনিং এর উপরে দাঁড়িয়ে আছে, নাহলে দাঁড়াতে পারত না। তাহলে এক্ষেত্রে আমাদের হিস্ট্রি থেকে এগুলো জানতে হবে কিভাবে হয়েছে। আমরা এই যে ভদ্রলোকের ছবি দেখছি, এনার নাম কেউ জানে?
হ্যাঁ না, তিনি হিপোক্রেটিসের পরে। এনার নাম হচ্ছে গ্যালেন। গ্যালেন হচ্ছে মেডিকেল সায়েন্সের মানে মডার্ন মেডিকেল সায়েন্সের ফাউন্ডেশনের দিক থেকে দেখতে গেলে খুবই এমন একটা মানুষ যে একটা তত্ত্ব দিয়েছিল মানে কিভাবে ডিজিজ কজেশন হয় এবং সেই ডিজিজ তার ট্রিটমেন্ট কিভাবে হয়, শরীর কিভাবে চলে, এই পুরোটা নিয়ে হিপোক্রেটিস, অ্যারিস্টটল, তারপরে গ্যালেন জিনিসটাকে একটা ফর্মুলাইজ করেছিল। তো এই যে জিনিসটাকে এটা ফর্মুলা করলেন, এটা কিন্তু মানে চলেছে গ্যালেনের সময়কালটা হচ্ছে মোটামুটি 100-150 খ্রিস্টাব্দ থেকে শুরু করে তারপরে ধরো 50-60 বছর, মানে অ্যারাউন্ড 200 এডি। তখন রোমান সাম্রাজ্য, সেই রোমান সাম্রাজ্যের যারা গ্ল্যাডিয়েটররা ছিল, যুদ্ধ করতো দাস, এই যুদ্ধক্ষেত্রে তাদের এই এরেনার মধ্যে যুদ্ধ করতে গিয়ে নানা রকম ইনজুরি হতো, তাদের চিকিৎসা করার জন্য গ্যালেন ছিলেন তাদের ডাক্তার। এই সুবাদে তার ক্ষেত্রে বহু ইনজুরি ট্রিটমেন্ট করতে হতো, রিপেয়ারিং করতে হতো, এবং এই রিপেয়ারিং করতে গিয়ে তাকে বহু জিনিস, বহু উন্ড তার ডেপথে গিয়ে দেখতে হয়েছে। এখান থেকে তার ইন্টারেস্ট জন্মায় তাহলে ভিতরটা চুলি কিরকম আছে জানি, কিন্তু তখন ডগমা ছিল কি যে হিউম্যান বডির ভিতরে কিছু জানা যাবে না, কাটাছাড়া করা যাবে না। তাহলে কি করলেন, কুকুর, বিড়াল, ব্যাং এগুলোকে খানিকটা ডিসেকশন করে তার থেকে আইডিয়া নিয়ে সেটাকে হিউম্যান বডির উপরে ইম্পোজ করে একটা উনি ফর্মুলা খাড়া করলেন, এবং সেইটা যেহেতু কোনো ডগমাকে চ্যালেঞ্জ করলো না, তার ফলে ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দি রুলার্স। তার ফলে সেই তত্ত্বটা চলেছে প্রায় 1300 বছর উইদাউট এনি কোশ্চেন। তাহলে যে তত্ত্ব গ্যালেন দিল সেটা 1300 বছর ধরে চললো, মানে এতদিন ধরে কারোর তত্ত্ব কোনদিন চলে না। 200-300 বছরের মধ্যেই প্রশ্ন আসে এবং সেটা মডিফাইড হতে থাকে। এটা একটা হিউজ টাইম ধরে চলেছে। যে সময়টা কিন্তু মেডিকেল সায়েন্সের আবিষ্কার, ডিসকভারিগুলো কিন্তু একটা জায়গায় থমকে গিয়েছিল, কিন্তু এগোতে পারছিল না। তো উনি কি বলেছিলেন, মানে এই সায়েন্টিফিক ডিসকভারিগুলোর ব্যাকগ্রাউন্ডটা ছিল গ্যালেনের তত্ত্ব ছিল কি যে কিভাবে শরীর খারাপ হয়, সিকনেস কোথা থেকে আসে। বলছে 4 হিউমার্স, মানে এটা প্রাচীন ভারতের যে আয়ুর্বেদ শেখানো ছিল, বায়ু, পিত্ত, কফ, এই তিনটে জিনিসের আদান প্রদান গন্ডগোলের ফলেই সব শরীর খারাপ হয়। তেমন প্রাচীন ইউরোপেও ছিল, হিপোক্রেটিসের সময় থেকেই ছিল যে ইমব্যালেন্স বিটুইন 4 হিউমার্স, এটা ছিল কজেশন অফ ডিজিজ। তাহলে ইনি কি বলতেন, এই কথাগুলো গেলেন ব্লাড, ফ্লেম আর দু রকমের বাইল, ব্ল্যাক বাইল আর ইয়েলো বাইল, এই চারটে হিউমার বডিতে আছে। এই চারটের ইমব্যালেন্সের কারণে শরীর খারাপ হয়, বিভিন্ন রকম অসুখ হয়। কোনোটাতে ব্ল্যাক বাইল শরীরে বেড়ে গেলে এক ধরনের শরীর খারাপ, কখনো ফ্লেম বেড়ে গেলে এক ধরনের শরীর খারাপ, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি, ব্লাডের সমস্যা। এবং যেহেতু এই চারটে হিউমারের উপরে দাঁড়িয়ে রোগের কজেশন ছিল, তারপরে ট্রিটমেন্ট কিরকম ছিল সেটা হচ্ছে এই ব্যালেন্স, এগুলোকে ব্যালেন্স করা। তারপরে ট্রিটমেন্টের একটা মেজর পদ্ধতি ছিল ব্লাড লেটিং। কিন্তু ব্লাডের মধ্যে রোগ, তাহলে ব্লাডকে সুস্থ করতে গেলে কি করতে হবে, দূষিত রক্ত শরীর থেকে ফেলে দিতে হবে। ফ্লেবোটমি অর্থাৎ ব্লাড লেটিং, এটা ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেথড অফ ট্রিটমেন্ট, এবং সেটা চলেছে যুগ যুগ ধরে। এমনকি এতদিন পর্যন্ত চলেছে যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর আমেরিকান ফার্স্ট প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন নিজে, তার শরীর খারাপ হয়েছিল, সারছে না, তিনিও ব্লাড লেটিং পর্যন্ত করতে বাধ্য হন, যে ওটাই যখন ট্রিটমেন্ট। এবং একবারে তার 3.5 লিটার ব্লাড বার করে দেওয়া হয় এবং তিনি তৎক্ষণাৎ মারা যান। মানে খোদ আমেরিকার প্রেসিডেন্ট, মানে তার মানে বোঝো যে ট্রিটমেন্টটার প্রতি মানে সেই তৎকালীন সমাজেরও কিরকম অ্যাকসেপ্টেন্স ছিল, মানে কিভাবে লোকে মানতো যে এটাই ট্রিটমেন্ট। মানে প্রেসিডেন্ট সাহেব পর্যন্ত ব্লাড ক্লিন করছে, তাদের প্রেসিডেন্টই যখন মরছে তার মানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তো মারা গেছেই, তার তো হিসেব কেউ রাখে না। এটা অ্যানিমিয়া রোগীকে যে এখন ব্লাড লেটিং করে দাদা কি হবে, যা হওয়ার তাই হবে, কিন্তু এটা ছিল ট্রিটমেন্ট। তাহলে আর ছিল কি যে বাইলের গন্ডগোল, তাহলে ট্রিটমেন্ট কি হবে, পার্কেটিভ খাওয়ানো, ডায়রিয়া করাতে হবে, ভমিটিং করাতে হবে,
মানে শরীরের যেহেতু ইমব্যালেন্স বিটুইন দিস ফোর্সেস যে রোগের কারণ, তাহলে ট্রিটমেন্ট করতে গেলেও আইদার তাকে প্রচুর পায়খানা করাতে হবে অথবা তাকে বমি করাতে হবে। এগুলো কি রোগ সারানোর পদ্ধতি। বলে এমেটিক্স খাওয়ানো হতো যাতে লোকে বমি করে বারবার, পার্চিং করানো হতো। এবং এই যে ফিজিশিয়ান কথাটা, এটাও কিন্তু প্রাচীন কথা একটা। এই ফিজিশিয়ান কথার অর্থ কিন্তু হচ্ছে এমন মানুষ যারা পায়খানা করায়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এইখান মানে রোগের উৎপত্তিটা কিন্তু রোগের পজিশন এবং ট্রিটমেন্ট দুটোই কিন্তু গ্যালেনের তত্ত্বটি এরকমই ছিল, ঠিক আছে। এবং হিজ অ্যানাটমি মানে উনি যে তখনকার দিনে অ্যানাটমি ডিসকভার মানে বললেন, যে পোস্টুলেট করলেন, দ্যাট ওয়াজ হেভিলি বেসড অন অ্যানিমাল ডিসেকশনস এবং ব্লাড লেটিং, পার্চিং এবং এম্পিরিক্যাল হার্বাল থেরাপিস ওয়ার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, ঠিক আছে। কোনো সিস্টেমেটিক এক্সপেরিমেন্টাল এভিডেন্সের কোনো জায়গায় সেটা থাকেনি। কিন্তু যেহেতু এই ট্রিটমেন্ট পদ্ধতিটা এবং এই ডিজিজ কন্ডিশনটা তৎকালীন যারা শাসক তাদের কোনো ক্ষতি করছিল না, তারা এটাকে হেভিলি ব্যাক করলো এবং এটা চলতেই থাকলো। কেউ এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারতো না এবং এটা থেকে একটা এগোনো বা জানার চেষ্টা করা কেন হচ্ছে না হচ্ছে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। তার যে এখানে মেডিকেল শিক্ষার যেটুকু জায়গা ছিল, স্কুল অফ অস্ট্রিয়াপিয়াস ছিল বহু জায়গাতে খুলেছিল, যেগুলোতে ডাক্তারি শেখানো হতো ইউরোপ চত্বরে, সেখানেও কিন্তু এইটাকে মেনেই পড়ানো হচ্ছে, তার বাইরে যাওয়ার উপায় নেই। তো এই যে 200 খ্রিস্টাব্দ থেকে শুরু করে প্রায় 1300-1400 সাল পর্যন্ত চললো, এর মাঝে ইউরোপ কিন্তু পুরো সাইলেন্ট, সেখানে কিন্তু আর কিছু তখন ডেভেলপমেন্ট হয়নি। তার ডেভেলপমেন্টটা হচ্ছে কোথায় এই সময়টা? এটা হচ্ছে আরব কান্ট্রিগুলোতে। আরব কান্ট্রিতে যেটা এই সময়টাতে ঘটেছে সেটা হচ্ছে যে যখন নতুন ইসলাম ধর্ম এলো, তারা তখন চারিদিকে জয় করছে, বিশ্ব জয় করছে ওই অঞ্চলটাতে। তাদের ফিলোসফিতে তখন ছিল সেই মানে ডেভেলপিং সময়টা বিভিন্ন রকম রোগকে তারা ফেস করছে, তাদের ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এই সময় তাদের যে রাজারা, তাদের ফিলোসফি ছিল ওই সময়টাতে যে টু নো দি নেচার টু নো দি আল্লাহ। সেই সময়কার ফিলোসফি, তারপরে নেচারকে জানতে হবে। ফিলোসফিটাই সেই সময় মানে সায়েন্সকে প্রমোট করেছে। পরবর্তীকালে সেটা রিডান্ডেন্ট হয়ে গেছে অনেক পরে গিয়ে, কিন্তু ওই সময়টাতে ছিল ইট ওয়াজ ভেরি প্রোগ্রেসিভ। তারপরে ফিজিক্সের গবেষণা, অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং মেডিকেল সায়েন্স সমস্ত দিকে তাদের প্রচুর পরিমাণে কাজ হয়েছে। এবং এই সময় আরবে মানে বাগদাদের খলিফারা, তারা যেটা হারুন আল রশিদ বা এই ধরনের যে খলিফারা ছিল, এরা যেটা করেছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেডিকেল সায়েন্সে যা যা বইপত্র তৈরি হয়েছে সেগুলো তারা বাগদাদে আনিয়েছিল। যেমন অ্যারিস্টটলের লেখা, হিপোক্রেটিসের সময়কার যত গ্রিক যে মেডিকেল ডকুমেন্টস, ভারতবর্ষ থেকে সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, এগুলো সমস্ত তারা আরবে নিয়ে গেছিল এবং সেই সঙ্গে সঙ্গে সেসব দেশের পণ্ডিতদেরকেও নিয়ে গেছিল। এবং সেখানে গিয়ে বাগদাদের খলিফার তত্ত্বাবধানে সেখানে থেকে তারা ওই সমস্ত বিশাল লিটারেচারগুলোকে ফার্সিতে ট্রান্সলেট করেছিল যাতে ওখানকার লোকেরা পড়াশোনা করতে পারে। এবং ওই এটা করার ফলে মিডল ইস্ট বিকাম দি সেন্টার অফ ডেভেলপমেন্ট। ওই সময় বিখ্যাত কিছু চিকিৎসকরাও আবির্ভূত হয়েছিল এটা করতে গিয়ে। ইবনে সিনা, আল রাজি, এরকম অনেক বড় বড় ডাক্তাররা যারা ওখানে তখন গবেষণা করতেন, আবিষ্কার করতেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা চিকিৎসা শিখতে চায় তারা ওখানে গিয়ে শিখত। একটা সিনেমা আছে দ্য ফিজিশিয়ান বলে, যারা দেখেছো তারা তো জানি, যারা দেখোনি তাদেরকে আমি দেখতে বলবো। দ্য ফিজিশিয়ান আপনারাও দেখবেন। এই সিনেমাটাতে আছে যে ইংল্যান্ড থেকে, শুধু ইংল্যান্ড থেকে সমুদ্র পেরিয়ে মরুভূমি পেরিয়ে একটা ছেলে রবার্ট পোল, সে যাচ্ছে হচ্ছে আরবে আলেকজান্দ্রিয়াতে ইবনে সিনার কাছে সে ডাক্তারি শিখবে সেই স্বপ্ন নিয়ে। মানে দেয়ার ওয়াজ দি স্ট্যাচার, সারা বিশ্বের লোক জানে যে ইবনে সিনার কাছে গেলে শেখা যাবে, রোগ সারানো যাবে। তাহলে এটা হচ্ছে তখন ডেভেলপমেন্টের ফেজে, তারা তখন একের পর এক বিভিন্ন চেষ্টা করেছে জানা, কিন্তু সেখানেও কিছু লিমিটেশন ছিল, কিন্তু নতুন চেষ্টাটা তারা করেছে। এই করতে করতে কি দেব তাহলে গ্যালেন এখানে ডগমাটা এই জিনিসটা দেখানো আছে ছবিটা। গ্যালেন যেটা বলেছিল এইটা তার ডকুমেন্ট, এটা যে আমাদের মডার্ন সার্কুলেশনের মডেল, যে ক্লোজ সার্কুলেশন সব জায়গাতে এটা করে
ক্লোজ লুপ আছে, মানে আর্টারি ভেন, তার মধ্যে একটা কমিউনিকেশন থাকছে ভায়া ক্যাপিলারি, সেখান দিয়ে সার্কুলার রিসার্কুলেশন হচ্ছে, এবং এখানে হার্টটা হচ্ছে সেন্টারে, ইট ইজ পাম্পিং। কিন্তু whereas in the model of Galen, গ্যালেনের মূল জায়গা হচ্ছে লিভার। দুটো সেপারেট সিস্টেম তার ক্ষেত্রে, একটা আর্টেরিয়াল সিস্টেম, একটা ভেনাস সিস্টেম, যেটার মধ্যে কোনো কানেকশন নেই। এবং এক্ষেত্রে মূল সিস্টেম কোনটা, উনি বলছেন যে লিভার কেন্দ্রিক ভেনাস সিস্টেমটা যে ডমিনেন্ট, এটাই মূল কাজ করে এই ভেনাস সিস্টেম। তাহলে এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে অ্যাকর্ডিং টু গ্যালেন, সেটা ছিল যে শুধুমাত্র নিউমা মানে হাওয়াটাকে রক্তে নিয়ে আসা। এটুকু সে বুঝেছিল যে লাংসের সঙ্গে রক্তের একটা কোনো সম্পর্ক আছে। কিন্তু এই যে ডিট্যাচড মডেল ওপেন সার্কুলেশন, এই সার্কুলেশনটা সিস্টেমে করার পর কিছু তো কোনো রোগের পজিশনে বা সার্কুলেটরি সিস্টেমটা বলতে পারবে না। তাহলে এক্ষেত্রে সিস্টেমটা যেহেতু লিভার কেন্দ্রিক হয়ে গেল, তাহলে এক্ষেত্রে প্রশ্নটা এলো তাহলে ব্লাডটা ফ্লো করে কি করে? কি করে ফ্লো করে সারা বডিতে? কেউ তো পাম্প করার নেই, কিন্তু লিভার তো পাম্প করতে পারে না। তাহলে এখানে ফিলোসফিক্যাল ইনসাইট এলো, তাহলে ঈশ্বরের ইচ্ছায় রক্ত শরীরে চলাচল। তাহলে হিউম্যান সার্কুলেশন কেন চলছে? তার কারণ এখানে একটা না দেখা লোক আছে, যাকে দেখা যাচ্ছে, তার ইচ্ছায় চলছে জিনিসটা। তাহলে এখানে নিজস্ব কোনো পাম্পিং জিনিস নেই, সার্কুলেশনটা এভাবেই চলছে। ইট ওয়াজ দি মডেল। তাহলে কি হলো এখানে? সেই জন্য কি হলো যে গ্যালেনের মেডিকেল টিচিং ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ ইনফলিয়েবল চার্চ ডক্ট্রিন। চার্চ এটাকে হেভিলি প্যাট্রোনাইজ করলো, কারণ তাদের খুব পছন্দসই তত্ত্ব। এবং কি হলো, যারা এটাকে কোশ্চেন করতে গেল তাদেরকে পেনালাইজ করা তো শুরু করলো। যারা এটাকে ভেরিফাই করতে গেল যে গ্যালেন যেটা বলেছে সেটা ঠিক কিনা দেখি, তাদের প্রচন্ডভাবে শাস্তি পেতে শুরু করলো। শাস্তি দিল কারা? চার্চ। তাই এটাকে ফেস করে ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন আসছে, ফলে আস্তে আস্তে কি হলো, এই তো চেষ্টাটা কমে গেল সমাজের মধ্যে, যে বাবা গেলেই মরতে হবে, দরকার নেই, এই করে কিছু লোক থেমে গেল। শিফটেড। তাহলে এখানে কি হলো যে নতুন করে ডিরেক্ট অবজারভেশন, সেখান থেকে যে শেখা এবং এনরিচ করা, এই জায়গাটা চলে গেল। হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যানসিয়েন্ট টেক্সট, যা গ্যালেন, হিপোক্রেটিস, অ্যারিস্টটলরা বলে গেছে, ওটাই শেষ কথা, এটার কোনো কথা হবে না। নো মোর কোশ্চেনস। যে আমাদের দেশে যেমন বলে সবই জ্ঞানে আছে, তো সেরকম কোনো প্রশ্ন করা যাবে না, ওখানেও তাই ছিল, কোনো প্রশ্ন করা যাবে না। এই জিনিসটা তখন চলেছে, এবং 1000 ইয়ার্স অফ স্ট্যাগনেশন এখানে মেডিকেল সায়েন্সে কিছুই হয়, 1000 ইয়ারেরও বেশি অ্যাকচুয়ালি। এরপর একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যেটাকে বলে রেনেসাঁ। রেনেসাঁ হচ্ছে নবজাগরণ। এই নবজাগরণটা কিন্তু মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে নয়, নবজাগরণটা সামাজিক সোশ্যাল একটা জাগরণ ঘটলো। এই নবজাগরণের মূল জিনিসটা কি হলো, সেটা হচ্ছে যে যে কোনো জিনিসকে নিয়ে প্রশ্ন করো, জানতে চাও, এবং যাকে দেখতে পাচ্ছি না, অতিপ্রাকৃত কোনো সত্তায় বিশ্বাস না করা। যা দেখতে পাচ্ছি সেটাই আমার জগৎ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এই যে বাঙালি কথাটা, সেটা সব কিছুর উপর চলবে। এবং নবজাগরণের ফলে কি হলো, সমস্ত দিকে জ্ঞানে, বিজ্ঞানে, দর্শনে, সমস্ত জায়গায়, শিল্পে, সাহিত্যে তার প্রতিফলন ঘটল। এবং এই যে তার আগে কাব্য সাহিত্যে কিরকম ছিল, সব ঈশ্বরের বর্ণনা, সেই অনুযায়ী কবিতা লেখা, সেই অনুযায়ী গান লেখা। সেখান থেকে প্রথমে হলো মানুষের জীবন নিয়ে লেখা, ধরো শেক্সপিয়ারের লেখা, সেখানে রোমিও জুলিয়েট লিখছে যে মানুষের জীবন কাহিনী। তার আগে ছিল শুধু কাব্য মানেই দেবতাদের জীবন কাহিনী, যে কি হয়েছে প্যারাডাইসে, লস্ট প্যারাডাইস, লস্ট প্যারাডাইস গেম, এই যে সমস্ত ঈশ্বর নিয়ে ভারতবর্ষ তাই ছিল একদম। সমস্ত পাঁচালী এবং যত কাব্যগ্রন্থ সবই হচ্ছে ঈশ্বর বন্দনা, এছাড়া মানুষের জীবন নিয়ে কোনো লেখা নেই। এই প্রথম মানুষ কেন্দ্রিক হলো। ছবি আঁকা যারা আঁকতেন, পেইন্টার্স, যারা স্কাল্পটার্স, তারা সবাই ছবি আঁকতেন কিসের? ডিভাইন সিস্টেমস। এই প্রথম এলো যারা মানুষকে নিয়ে ছবি আঁকার কথা এলো, রিয়েলিজম, যা দেখছি তাই আঁকছি, যা দেখছি তার মূর্তি বানাচ্ছি। তাহলে এখানে মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, এরা যারা আসতে শুরু করলেন, এরা সব হিউম্যান ফিগার তৈরি করতে শুরু করলেন। মাইকেল অ্যাঞ্জেলো বানালেন ডেভিড বোঝাদের মূর্তি, বানালেন একজন মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা তৎকালীন যুগে একটা বিপ্লবিক ব্যাপার, যে ভাবাই যায় না যে মানুষকে নিয়ে কেউ বানাচ্ছে কিছু। এই যে চিন্তা একটা প্রচন্ড আলোড়ন ঘটলো, এই আলোড়নটা কিন্তু মেডিকেল সায়েন্সেও তার প্রভাব ফেলল।
এবং দুজন তাত্ত্বিকের চিন্তাটা খুব বেশি এখানে এফেক্ট ফেলেছে। একজন হচ্ছে ফ্রান্সিস বেকন, আর একজন হচ্ছে রেনে দেকার্ত। এই বেকন আর দেকার্ত হচ্ছে ওই যুগের বড় দুজন চিন্তানায়ক, যাদের চিন্তাকে ভিত্তি করে কিন্তু সায়েন্টিফিক ডেভেলপমেন্টগুলো ঘটেছে। বেকন যেটা বলতেন সেটা হচ্ছে যা অবজারভেশনে খুব গুরুত্ব দেয়, যা দেখবে সেটাকে ভিত্তি করে চিন্তা করতে হবে। তাহলে অবজারভেশন, ডাইরেক্ট অবজারভেশন, তাহলে অবজারভেশনে যখন গুরুত্ব দিচ্ছি তখন ফিজিক্যাল যে সোলার সিস্টেম কিরকম করে চলছে এখানে অবজারভেশনের গুরুত্ব আসছে। সেটাকে ভিত্তি করে মহাকাশ বিদ্যা কিভাবে সূর্য আছে পৃথিবী ঘুরছে না, সূর্য স্থির পৃথিবী ঘুরছে না, পৃথিবী স্থির সূর্য ঘুরছে, যে কনসেপ্টগুলো ছিল সেগুলো পাল্টানোর চিন্তা এলো কেন? অবজারভেশন থেকে। টেলিস্কোপ দিয়ে দেখতে শুরু করলো, দেখতে গিয়ে আগেকার চিন্তাগুলো ভ্রান্ত প্রমাণিত হলো। সেটাকে বলতে গিয়ে জিওর্দানো ব্রুনো যখন করলো তখন তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। কিন্তু চিন্তাটা থামাতে পারলো না, কারণ ডিরেক্ট অবজারভেশন করবো এই মনটা তখন চলে এসেছে। পুরোনো জিনিসকে মেনে নেবো না, নতুন কিছু করতে চাই। কোপার্নিকাস একটা বই লিখলেন, গ্যালিলিও লিখলেন, এই যে একটা একটা করে চিন্তা আসছে এবং পুরোনো সমস্ত চিন্তাগুলোকে খণ্ডন করে যা দেখছি সেটাকে নিয়ে আমি তার থেকে চিন্তা শুরু করবো। ফলে বেকনের অবদানটা হচ্ছে এখানে যে অবজারভেশনের উপর প্রচন্ড গুরুত্ব দেওয়া। আর দেকার্তে বলেন লজিক, যেখানে আমাদের লজিকের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে, যেটা যুক্তি দিয়ে আমরা মেলাতে পারবো সেই মিলিয়েই অনেক লজিক্যালি সব কিছুকে প্রশ্ন করো, উত্তর খোঁজো, সে মিলিয়েই এগোবো। এই দুই চিন্তা একসঙ্গে এসে যেটা ইম্প্যাক্টটা করলো মেডিকেল সায়েন্সে। ইতিমধ্যে মেডিকেল সায়েন্সের কতগুলো তৈরি হওয়ার ব্যাকগ্রাউন্ড এসে গেছে। যেমন ধরো 1300-1400 সাল নাগাদ দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে ব্ল্যাক ডেথ, প্লেগ এপিডেমিক, প্যান্ডেমিক। গোটা বিশ্বে 200 মিলিয়ন মানুষ মারা গেছে প্লেগে। এবং তার আগে ছিল কি যে অসুস্থ হলে কোথায় যাবে লোকে? মনাস্টারিতে যাবে, চার্চে যাবে, কিছু গ্রামীণ ডাক্তাররা থাকে তারা যা ওষুধপত্র দেবে, আর কিছু করার নেই। কিন্তু চার্চ কি বলবে? বলবে যে আমাদের কাছে আসলে আমরা সব রোগ সারিয়ে দেবো। রোগ কেন হচ্ছে? যে তোমাদের পাপে তোমরা খারাপ কাজ করছো বলে রোগ হচ্ছে, ঈশ্বরের তোমাদের উপর দৃষ্টি পড়েছে তাই অভিশাপ দিচ্ছে, তাই ডিজিজ আসছে। তাই ডিজিজ থেকে মুক্তি পেতে কি করতে হবে? পুজো করতে হবে, চার্চে আসতে হবে, ভজনা করতে হবে। এই যে কনসেপ্ট এসেছে এটা দিয়ে চলছে, মানুষ মেনে নিচ্ছে। যখন প্লেগ প্যান্ডেমিকটা এলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, চার্চের লোকেরাও মারা যাচ্ছে, তখন মানুষ ছুটে গেছে তাদের কাছে যে বাঁচান, কিন্তু বাঁচাতে পারছে না। তাহলে বাঁচাতে পারছে না, মানুষ মারা যাচ্ছে। তখন যে চার্চের যে অসহায়তা, যে তারা কিছুই করতে পারছে না, তাহলে তারা এত বড় বড় কথা বলেছে কিন্তু তারা সেভ করতে পারছে না মানুষকে। তাহলে মানুষের যে অগাধ বিশ্বাস যে যা বলতে শুনে আসছি সেটাকে মেনেই নেব, তাহলে তাহলে ভালোই হবে, সে বিশ্বাসের চিড় খেয়ে গেল। মানুষ দেখলো যে না, তা তো দাঁড়াচ্ছে না ব্যাপারটা, তাহলে তো এরা দেখতে তো অত ক্ষমতা নেই যত ক্ষমতা এরা বলে, তাহলে তো মানুষ মরতো না। বা চার্চরা মরবে কেন? তাদের কোপরাই বা মারা যাচ্ছে কেন? কারণ তাদের নিশ্চয়ই অত ক্ষমতা নাই। তাহলে এখানে চিরকালের বিশ্বাসে একটা বিরাট ধাক্কা হলো, যে ধাক্কাটার ফলে এই যুক্তিবাদী প্রশ্ন করার যে মনটা আরো বেশি ক্লারিশ করে গেল। তোমরা যখন বাঁচাতে পারবেই না, তাহলে আমাদের করতে হবে। তাই 1300 থেকে 1350 এই সময়টা জুড়ে প্লেগ প্যান্ডেমিকটা থেকে ভয়াবহ কাণ্ড ঘটার পরে মানুষের যুক্তিবাদী মনটা বেড়ে ওঠার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়ে গেল। এখানে আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে এই সময়তে গান পাউডার আবিষ্কার হলো, এলো। তার আগে চায়নাতে ছিল। এবং গান পাউডার আসার ফলে যে যুদ্ধগুলো তো রাজায়, সেই যুদ্ধগুলো আগে ছিল তলোয়ার নিয়ে যুদ্ধ, তীর নিয়ে যুদ্ধ, বর্ষা নিয়ে যুদ্ধ, পর 1:1 যুদ্ধ হচ্ছে। সেখানে যেটুকু ইনজুরি বা মর্টালিটি সেটা সুপারফিশিয়াল, সেটাকে ম্যানেজ করা যেত। কিন্তু যখনই বন্দুক কামান চলে এলো, তখন যে ইনজুরি হলো সেই ইনজুরির ডেপথ এবং এক্সটেন্ট অনেক বেশি। সেক্ষেত্রে তার ইনজুরিটাকে রিপেয়ার করতে গেলে, ম্যানেজ করতে গেলে ডাক্তারদের স্কিল এবং নলেজ অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে। সেখান থেকে সার্জিক্যাল স্কিলের নেসেসিটিটা এসে গেল, যে মারাত্মক সার্জিক্যাল নেসেসিটি হচ্ছে। তার আগে এত সার্জারি করা দরকার পড়ছিল না, কিন্তু এই যুদ্ধের ফলে তার প্রয়োজন হয়ে যাচ্ছে। তো লোকের হাত পা বাদ চলে যাচ্ছে, পেটের মধ্যে পুরো বিস্ফোরণ হয়ে গেছে, তাদের রিপেয়ারিং করতে হলে মরে যাবে। সাধারণ সৈনিক মরলে কারো কিছু আসে যায় না, যখন সেনাপতি অসুস্থ হচ্ছে, রাজা অসুস্থ হচ্ছে, তখন তাকে বাঁচাতেই হবে। তাদের প্রাণের প্রয়োজনে সার্জিক্যাল স্কিলের ডেভেলপমেন্টের প্রয়োজন এসে গেল।
প্রথম সার্জন কিন্তু আবিষ্কার মানে এই স্কিল সার্জারি লোকগুলো আসতে শুরু করলো সব কিন্তু সেনাবাহিনীর ভিতর থেকে, তাদেরকে ম্যানেজ করতে হচ্ছিল জিনিসটা। তারা দেখছে যে আমি ম্যানেজ করতে পারছি না, কারণ জানি না ভিতরটাতে কি আছে। তাহলে এক্ষেত্রে একটা ট্রুথফুল হিউম্যান অ্যানাটমি জানা একটা নেসেসিটি এসে গেল। প্রয়োজন ছাড়া কোনো আবিষ্কার কোনো হতে পারে না। তাহলে নেসেসিটিটা এখান থেকে এলো। এটাকে ভিত্তি করে এলো হচ্ছে অ্যানাটমি ডেভেলপমেন্ট। এই মডার্ন অ্যানাটমি এলো আন্দ্রে ভেসেলিয়াসের হাত ধরে। এই সময় এই যে রেনেসাঁ চিন্তার ভিত্তি করে ইউরোপের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, যেখানে জ্ঞান চর্চার পীঠস্থান ছিল সেখানে। যেমন পাদুয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পাদুয়া ইতালিতে, সেখানে বিরাট বিরাট দিকপালরা থাকতেন, পড়াতেন এবং নতুন নতুন গবেষণার কাজ করতেন। এই ভেসেলিয়াস 20 বছর বয়সে ওখানে গিয়ে শিক্ষকতাকে জয়েন করেন। অত্যন্ত কম বয়স, খুব মেধাবী লোক ছিলেন। এবং উনি গিয়ে ওখানে ওনার ইন্টারেস্ট ছিল যে হিউম্যান অ্যানাটমি জানতে হবে। তাহলে ওখানে উনি গবেষণা করা শুরু করেন অ্যানাটমি। এবং করতে করতে এই যে হিউম্যান অ্যানাটমি করলেন, উনি যখন হিউম্যান বডি ডিসেকশন করে করে দেখছেন, তাহলে সাহসের সঙ্গে দেখছেন, কারণ তার তো এটা এগেইনস্ট দ্য রুল। উনি জানেন যেটা করলে তার শাস্তি হতে পারে, কারণ সেটা প্রহিবিটেড। কিন্তু উনি সাহস করে করছেন কেন? কারণ উনি খুব বড় ফিজিশিয়ান, তখনকার যারা শাসকদের অনেকের উনি চিকিৎসা করেন, বা তার সে দাপট আছে যে আমার কিছু করতে পারবে, এবং তার জানার আগ্রহ আছে। এই জায়গায় দাঁড়িয়ে উনি যখন অ্যানাটমি ডিসেকশন করছেন, করে দেখছেন আরে বাবা গ্যালেন যা বলেছেন সবই ভুল, কিছুই মিলছে না। মানে গ্যালেনের কথাগুলো যে এত বছর ধরে চলেছে, 1300 বছর ধরে, ফার্স্ট ম্যান হু কোশ্চেন দিস ইজ ভেসেলিয়াস। ভেসেলিয়াস বলেন একদম ভুল কথা, এইভাবে তো ঠিক নয় জিনিসটা। তো উনি তখন টোটাল হিউম্যান অ্যানাটমি করলেন, ছবি আঁকলেন। এক্ষেত্রে মানে পেইন্টাররা অনেক এবং স্কাল্পচার যারা মাইকেল অ্যাঞ্জেলোর মতো, তারা অনেক অবদান রেখেছে। তারাও প্যারালালি এগুলোকে করেছে, তাদের চিত্রশিল্প এবং ভাস্কর্য তৈরি করার জন্য জানতে হয়েছে। তারাও মাসেল এগুলোকে কেটে কেটে দেখেছে কি আছে না আছে। আর প্যারালালি মেডিকেল সায়েন্সের জায়গা থেকে ভেসেলিয়াস হচ্ছে ল্যান্ডমার্ক, যে টোটালটাকে একটা রেভলিউশনাইজ করলো। এবং এই যে ওনার যে বইটা ফেব্রিকা, হিউম্যান ডি হিউম্যানি কর্পোরিস ফেব্রিকা, এই বইটা যখন ছাপা হয় 1543 সালে, এই সালটা ইম্পর্টেন্ট কেন কি, এই বছরই কোপারনিকাসের লেখা বইটাও বেরিয়েছিল, মানে ছাপা হয়েছিল। যে বইটা কোপারনিকাস পাবলিশ করতে দেয়নি, মানে ছেপে রেখে দিয়েছিল নিজের কাছে, আর ভেসেলিয়াস এটাকে পাবলিশ করে দিয়েছিল। সেটা লিখে লিখে মানে কোপারনিকাস লিখে ছাপ বইটাকে বার করেন, কিন্তু সালটা সেই, মানে এটা বোঝানোর জন্য বলছি যে যখন চিন্তার দুনিয়াটা বিপ্লব ঘটে, তখন সমস্ত দিকেই ঘটে। কোপারনিকাস এরা মহাকাশ নিয়ে করছে, কিন্তু কোপারনিকাস মহাকাশ তত্ত্বটা কার বিরুদ্ধে যাচ্ছে? তার ডিভাইন যে রুল চার্জ তার বিরুদ্ধে যাচ্ছে, সেই জন্য সে সাহস করে ছাপতে পারলো না। ভেসেলিয়াসের তত্ত্বটাও কার বিরুদ্ধে যাচ্ছে? তাদেরই বিরুদ্ধে যাচ্ছে। তাহলে ভেসেলিয়াস সাহস করে ছাপলো, এবং ছাপার জন্য তাকে এখানে পড়তে হলো। ইতালিতে তার তো কেউ ছাপলো না, তাকে আল্পস পর্বত পেরিয়ে সুইজারল্যান্ডে গিয়ে বইটা ছাপাতে হলো। ওটা সেই দেশে সে ছাপার লোক পেল না, কোনো সাহস করে কেউ ছাপলো না বইটা। সেখানে সে ছেপে নিয়ে এসে দিতে শুরু করলো। তাহলে এখান থেকে কি হলো? অবজার্ভ দি হিউম্যান বডি, নট অ্যানসিয়েন্ট বুকস। এই যে নতুন চিন্তাটা, এই যে লং স্ট্যান্ডিং গ্যালেনিক এররগুলোকে দূর করে নতুন করে মেডিকেল সায়েন্সকে প্রতিষ্ঠা করতে হবে, বেসড অন অ্যাকচুয়াল অবজারভেশন। যা দেখছি তার নতুন, যখন আমি গ্যালেনকে উড়িয়ে দিয়ে নতুন জিনিস দেখছি, তাহলে তো অ্যানাটমি যখন দেখছি, তখন এই দিক থেকে ফিজিওলজি আসবে, এই দিক থেকে প্যাথোলজি আসবে, এরপর একের পর এক জিনিস আসতে থাকবে। তাহলে ফাউন্ডেশনটা, পিলারটা কিন্তু হচ্ছে এইটা, যেটাকে ভিত্তি করে একের পর এক আসবে। কিন্তু এটা তো ভেসেলিয়াস জীবনে খুব সহজ যায় না। ভেসেলিয়াস যখন এটা করলেন, তখন তাকে তার মানে প্রতিদান পেতে হয়েছে সমাজ থেকে। তার এত বড় প্রতিষ্ঠা, বিশাল প্র্যাকটিস, তার চাকরি বাকরি সব ছাড়তে হলো। কোনো জায়গায় থাকতে পারছে না, একটা শহর থেকে অন্য শহরে থেকে দাঁড়িয়ে নিচ্ছে। তার বইটা সে উইথড্র করে দিলে, যদি বলে আমি ভুল বলেছি, গ্যালেনি ঠিক, তাহলে সে আবার কাজ করতে পারে। এখানে তো একটা কোশ্চেন দাঁড়ালো যে ভেসেলিয়াস কি করলো। তারপর দুটো চয়েস ছিল, যে নিজের যেটুকু আবিষ্কার, সেই অবজারভেশন, সেটাকে অস্বীকার করে পুরনো তত্ত্বটাকে মেনে নাও, তাহলে তার প্র্যাকটিস থাকতো। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি বললেন যেটা আমি চোখের সামনে দেখেছি সেটাকে আমি অস্বীকার করতে পারবো না, যা হয় হবে। এই যে যা হয় হবে জিনিসটা নিয়ে উনি লড়লেন। তার ফলে আলটিমেটলি তাকে প্রাণ ত্যাগ করতে হলো। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটা জায়গায় তিনি মারা যান।
তার সমস্ত চাকরি প্রতিষ্ঠা সব হারিয়ে, কিন্তু তার শিক্ষাটা রয়ে যায়, যে শিক্ষাটার ভিত্তি করে পরবর্তীকালে ডেভেলপমেন্ট। পাদুয়া ইউনিভার্সিটিতে হেসেলিয়াস ছিলেন অ্যানাটমি প্রফেসর। হেসেলিয়াসের ছাত্র ছিল একজন, তার নাম ছিল ফ্যালোপিয়াস। ফ্যালোপিয়াস হচ্ছে হেসেলিয়াসের পদবে মূলত গবেষণাগুলো করতে থাকেন ফিমেল এবং মেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো নিয়ে, এবং যেখান থেকে ফ্যালোপিয়ান টিউবের জন্ম, এটা ফ্যালোপিয়াসের আবিষ্কার। তাহলে ফ্যালোপিয়াস এটা কারো নিয়ে জানে। ফ্যালোপিয়াসের ছাত্র হচ্ছে একজন, তার নামটা আমি ভুলে গেছি। ইউস্টেশিয়ান। হ্যাঁ, ইউস্টেশিয়ান। তার ছাত্র হচ্ছে উইলিয়াম হার্ভে, একই ইউনিভার্সিটি অফ পাদুয়া। উইলিয়াম হার্ভে অ্যারাউন্ড 1600 সাল নাগাদ পাদুয়া ইউনিভার্সিটিতে পড়তে আসেন ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড থেকে ইতালিতে গেছেন পড়তে। সেখানে গিয়ে উনি ওই হেসেলিয়াসের শিক্ষা, তার ধারাবাহিকতায় ফ্যালোপিয়াস, ইউস্টেশিয়ান, তারপরে হার্ভে ওখানে গিয়ে এই হেসেলিয়াসদের করা কাজের ভিত্তিতে পরের ধাপগুলো ভাবছেন। তখন উনি ভাবছেন যে গেলেন যে ফিজিওলজিটা বলে গেছে, সার্কুলেশনারি মেথডটা, সেই মেথডটা ঠিক কি ঠিক না, এক্সপেরিমেন্ট করছেন। করতে গিয়ে একই জিনিস দেখছেন যে সম্পূর্ণ ভুল। এবং ভুল এটা প্রমাণ করতে গিয়ে তিনি কি দেখলেন, যে আলটিমেটলি হিউম্যান হার্ট অ্যাক্টস অ্যাজ এ মাসকুলার মেকানিক্যাল পাম্প ড্রাইভিং দ্য ফ্লো। তাহলে এই যে হিউম্যান হার্ট পাম্প করছে, তাই চলছে। এর আগে হেসেলিয়াস হার্ভের সমসাময়িক সময় আরো একজন বলেছিলেন, তার নাম মিখাইল সার্ভেটাস। সার্ভেটাস বলেছিলেন পালমোনারি সার্কুলেশনটা নিয়ে কাজ করেছিলেন মূলত, এবং সার্ভেটাসকে গরম জলে সেদ্ধ করে মারা হয়। তৎকালীন চার্চের যিনি ওখানকার যিনি মাথা ছিলেন কেলভিন বলে, সেই কেলভিন তাকে সেদ্ধ করে মেরেছিল। এই সার্ভেটাসের আবিষ্কার এবং তার জিনিস লড়াইটা নিয়ে আমাদের ডক্টর শামস মুসাফিরের লেখা নাটক আছে উত্তরাধিকার, খুব সুন্দর, ইউটিউবেও আছে, যারা দেখতে পারবেন দেখবেন। এই হার্ভে যখন আবিষ্কার করে দিলেন যে হার্ট অ্যাক্টস অ্যাজ এ পাম্প, তাহলে এখানে বাদ চলে গেল কি? তাহলে বাদ চলে গেল গড। এক্ষেত্রে রুষ্ট হচ্ছে কারা? শাসকরা, চার্চ এবং তৎকালীন যারা, কিন্তু শব্দ হচ্ছে কার ভিত্তি, যে ফাউন্ডেশন হচ্ছে মেডিকেল সায়েন্স। তাহলে এইভাবে একটা একটা করে ধাপ আমরা এগোচ্ছি। এরপরে হচ্ছে যে মর্গ্যাগনি, 1682 সাল। মর্গ্যাগনির আগে ধারণা ছিল যে কজেশন অফ ডিজিজ, যেটা বলছিলাম আমরা, যে ইমব্যালেন্স বিটুইন ফোর হিউমার্স। আরেকটা কনসেপ্ট ছিল, সেটা যে রোগ, এই ইমব্যালেন্স বিটুইন ফোর হিউমার্স থেকেও এসেছিল পরে, যে সমস্ত রোগ যে বায়ু দিয়ে আসা যাওয়া করে একজন থেকে অন্য জনে, যে দেখবে যখন এর পরের ধাপটা ধরা পেয়েছিল মিয়াসমা থিওরি বলা যায়। এই ইমব্যালেন্স বিটুইন ফোর হিউমার্স এর জায়গায় মর্গ্যাগনি দেখালেন, মর্গ্যাগনি শুরু করলেন অটোপসি, মানে কেউ মারা গেল, এখন যে অটোপসি আমরা করি, সেই অটোপসি উনি শুরু করলেন, প্যাথোলজিক্যাল অটোপসি, মৃত্যুর কারণ খোঁজা। সেটা করতে গিয়ে উনি দেখলেন যে স্পেসিফিক ডিজিজের জন্য স্পেসিফিক তার মৃত্যু ঘটছে। তার ফলে প্রতিটা ডিজিজের একটা ফিজিক্যাল এবং অ্যানাটমিক্যাল অরিজিন আছে, মানে হার্ট ডিজিজ, লাং ডিজিজ, ডিজিজ অফ কিডনি, ডিজিজ অফ টিস্যু, হার্ট, বোনস, জয়েন্টস, মাসেল, ব্রেন। তাহলে এইভাবে টিস্যু স্পেসিফিক ডিজিজ হচ্ছে। ডিজিজ মানে এই নয় যে গোটা বডিতে একটা ইমব্যালেন্সের ভিত্তিতে রোগ, মানে ডিজিজের যে কনসেপ্টটা ছিল যে ইমব্যালেন্স বিটুইন ফোর হিউমার্স, তার থেকে মাথাতেও রোগ হতে পারে, হার্টেও রোগ হতে পারে, পায়েও রোগ হতে পারে, এই তত্ত্বটা উড়ে গেল। মর্গ্যাগনি প্রথম দেখালেন যেটা স্পেসিফিক অর্গানের স্পেসিফিক ডিজিজ। এটার জন্য তাকে প্রচুর অটোপসি করতে হয়েছিল এবং এটা এস্টাবলিশ হলো। তাহলে এটা কিন্তু একটা বিরাট ল্যান্ডমার্ক ডেভেলপমেন্ট, যে এই হিউম্যান তত্ত্বটাকে পুরো ধাক্কা দিয়ে দিল। এরপরে হচ্ছে পেচেট, যে দেখালো যে ডিজিজটা শুধু অর্গান স্পেসিফিকও নয়, আরো ভিতরে গিয়ে টিস্যু স্পেসিফিক ডিজিজ। অর্গানের ভিতরেও টিস্যু আছে, এই টিস্যু হচ্ছে বডি ফান্ডামেন্টাল ইউনিটস, এই টিস্যু ভিত্তিক ডিজিজ আরো স্পেসিফিক করে দেখাবেন। এরপরে এলো সেলুলার প্যাথোলজির যুগ, 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি। এর মধ্যে মাইক্রোস্কোপ আবিষ্কার হয়ে গেছে,
তো মাইক্রোস্কোপ যিনি আবিষ্কার করেছেন লিউয়েন হক, তার আবিষ্কারটাও কিন্তু ইন্টারেস্টিং ছিল। কিন্তু ঘড়ি সারাতেন হল্যান্ডের লোক, এবং ঘড়ি সারানোর জন্য কি হয়, আতশ কাঁচ দিয়ে তাকে দেখতে হতো, ঘড়িগুলো খুব সূক্ষ্ম যেহেতু। ওই আতশ কাঁচ দিয়ে উনি টিস্যু দেখতে গিয়ে, মানে এমনি দেখতে গিয়ে দেখলেন যে অনেক ছোট 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 পোকা ঘুরে বেড়াচ্ছে। তো সেগুলোকে উনি ছবি আঁকলেন, করে উনি পাঠিয়ে দিলেন রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের দরবারে, যে আমি এরকম দেখতে পাচ্ছি জলের মধ্যে এরকম কিছু পোকা ঘুরে বেড়াচ্ছে। তো সে ডাক্তারও নয়, সেটা সাধারণ ঘড়ির মেকানিক। সে যখন লিখে পাঠালো জিনিসটা, যে ছোট ছোট কিছু আমি জিনিস দেখতে পাচ্ছি, এটা কি আমি জানি না, তখন রয়্যাল কলেজ প্রথমে গুরুত্ব দিল। পরে ওরা 2-3 বার পাঠানোর পরে জিনিসটাকে টেক আপ করবো, পরে ওরা দেখতে পাঠালো কেসটা কি দেখলো, সত্যিই তো এরকম জিনিস দেখা যাচ্ছে, যে যেটা অ্যাপারেন্টলি দৃশ্যমান নয়, কিন্তু এই আতশ কাঁচ দিয়ে দেখলে দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে প্রথম আতশ কাঁচের আরেকটু মডিফাই করে মাইক্রোস্কোপ এলো, এবং তারপরে এলো সেলুলার অরিজিন। যে এখানে দেখালো যেটা, এই রুডলফ ভিটজো যারা যুগান্তকারী লোক, যুগান্তকারী মানে অনেকগুলো অর্থে যুগান্তকারী। একটা হচ্ছে ক্লিনিক্যাল ডিজিজ বিগিনস উইথ এ স্পেসিফিক সেল, সেলুলার প্যাথোলজি জন্ম দিলেন। সেলুলার প্যাথোলজি পার্মানেন্টলি রিপ্লেসেস ক্লাসিক্যাল হিউম্যারাল থিওরি, এটা উড়িয়ে দিল এটাকে, হিউম্যারাল থিওরিটাকে, এবং হিস্টোলজি বেসড ডায়াগনোসিসকে এস্টাবলিশ করল। এই রুডলফ ভিটজো কেমন মানুষ ছিলেন, তিনি যখন পড়াশোনা করছেন, জার্মান ডাক্তার, পড়াশোনা করার পরে ওকে প্রথম পাঠানো হলো জার্মানির সঙ্গে পোল্যান্ডের একটা সীমারেখা ছিল, যেখানে অ্যানথ্রাক্স রোগে প্রচুর লোক মারা যাচ্ছে। এবার এখানে কেন মারা যাচ্ছে তাই গবেষণা করতে ওকে পাঠানো হয়েছিল। উনি ওখানে গিয়ে দেখলেন যে মারা যাচ্ছে যে প্রচুর মানুষ, তখন ওই সময় কনসেপ্টটা এসেছিল এরকম যে এরা তো সাবস্ট্যান্ডার্ড হিউম্যান, তাহলে এদের বাঁচার দরকারটা, কিন্তু এত এই মৃত্যু নিয়ে এত হিউম্যান ছিল যে কারণে ভিটজোকে পাঠানো হয়। এবং ভিটজো এসে দেখেন যে ওখানকার পাবলিক হেলথ সিস্টেম এতটাই খারাপ, যেখানে বেসিক্যালি লোকে ভুল চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। তো এখানে এটা যখন উনি ফিরে এসে বলেন, তখন তাকে নিয়ে প্রচন্ড ঝামেলা হয়, যে পাবলিক হেলথের ব্যাপারটা, চিকিৎসা তো থাকে রাজা সেনাপতি এদের জন্য, চার্চের মহামহিম মানুষজন তাদের জন্য, সাধারণ মানুষরা চিকিৎসা যা আছে তাই হবে। ভিটজো প্রথম বলেন যে হেলথ শুড বি সোশ্যালাইজড, সবার কাছে সমানভাবে অ্যাভেলেবল হতে হবে। যে কারণে আজকে আমরা যে প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন করি, পিএসএম এর ফাদার বলা হয় রুডলফ ভিটজোকে। ভিটজো এটাকে এস্টাবলিশ করার জন্য তৎকালীন রাজাদের বিরুদ্ধে লড়ে হচ্ছে, নিজে বন্দুক নিয়ে ব্যারিকেড ফাইট করেছে, মানে শুধু শুধু মুখে বলে ছেড়ে দেয়, রাস্তায় নেমে লড়াই করেছে। তো এই করতে করতে তার একদিকে তার সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, অন্যদিকে সোশ্যাল মেডিসিনের জন্ম দেয়। মেডিসিন এজ এ সোশ্যাল অ্যাসপেক্ট। ভিটজো অনেকগুলো ইন্টারেস্টিং কথা বলেছেন। উনি বলছেন যে একটা বিখ্যাত কথা আছে যে ফিজিশিয়ান কি আসলে, মানে ফিজিশিয়ান ইজ দি ন্যাচারাল অ্যাটর্নি অফ দি পুয়ার। গরিব মানুষের কথা কে বলবে সমাজের কাছে, তাদের কাছ থেকে কে দেখে, একমাত্র ফিজিশিয়ান দেখতে পায়। তো তাদের কথা সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, সমাজের কাছে নিয়ে যাবে ফিজিশিয়ান। তো ফিজিশিয়ান ইজ ন্যাচারাল অ্যাটর্নি অফ দি পুয়ার। এই পদে হলো ক্লদ বার্নার্ড, এখন দিয়ে যাচ্ছে। তাহলে এখানে বার্নার্ডের প্রিন্সিপাল যে ফাদার অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন, উনি প্রথম একটা কনসেপ্ট আনলেন যেটা বলে হোমিওস্ট্যাসিস। এই যে আমরা বডির হোমিওস্ট্যাসিস কথাটা বলি, যে আমাদের বডিতে অনেকগুলো জিনিস আছে কিন্তু তারা একটা মিলেমিশে অ্যাডজাস্ট করে আছে। তাহলে বাইরের এনভায়রনমেন্টে যাই হোক, ধরুন বাইরে খুব গরম পড়লো, বাইরে খুব ঠান্ডা পড়লো, বাইরে একবেলা জল বৃষ্টি হলো, তাহলে আমরা তো আমাদের বডির যে ইন্টারনাল সিস্টেমটা সেটাকে আমরা মেনটেন করতে পারি বেশ খানিকটা দূর পর্যন্ত। এটা একদম এক্সট্রিমে না গেলে তার আগে পর্যন্ত আমরা অ্যাডজাস্ট করতে পারি। এই যে অ্যাডজাস্টমেন্টটাকে এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। তাহলে ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি, সেটা যে বডির সেলুলার স্ট্রাকচারগুলোর অ্যাডাপ্টেশনের ফলে তৈরি হয়, এই জিনিসটা উনি প্রথম দেখালেন। আর উনি কি দেখালেন যে ল্যাবরেটরি টেস্টিং এর কিছু ভূমিকা আছে চিকিৎসা। তাহলে যেমন উপর থেকে দেখে হিস্ট্রিশনে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে এক্সপেরিমেন্টেশনের গুরুত্ব আছে, এটা আমি প্রথম আনলেন।
যে প্রথম একটা ল্যাব তৈরি করলেন। এরপর একটা যুগান্তকারী ব্যাপার, সেটা হচ্ছে ইগনাস সেমেলিস। এই সেমেলিসের কথা অনেকেই জানেন। ইগনাস সেমেলিস হচ্ছেন অস্ট্রিয়ান অবস্টেটিশিয়ান। তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে হ্যান্ড হাইজিন। সেমেলিস যেখানে কাজ করতেন, যে হসপিটালটাতে, সেই হসপিটালে তো দুটো ক্লিনিক ছিল, অবস্টেটিক ক্লিনিক। একটাতে নার্সরা ডেলিভারি করাতো, আর একটাতে ডাক্তার ডেলিভারি করাতো। দেখা যাচ্ছে যে চাইল্ড বার্থ ফিভার, পুয়েরপেরাল ফিভারে প্রচুর মর্টালিটি, প্রচুর মা মারা যাচ্ছে। সেটা নিয়ে সবাই খুব চিন্তিত, যে এত মারা যাচ্ছে কি করা যায়, বেসিক্যালি সেপসিস হয়ে যাচ্ছে। এবার যখন দেখা যাচ্ছে যে স্টাডি করে আমি দেখছি যে ডাক্তারদের ক্লিনিকে মৃত্যুর হারটা বেশি, অনেক বেশি, rather than compared to the nurses clinic। কিন্তু এটার কারণ তো জানা না, তখনও জার্ম থিওরি আসেনি, যে একটা কোনো জীবাণু করছে এরকম করে জানা ছিল না। তখন কি দাঁড়াচ্ছে, উনি দেখলেন যে যখন ছুটি থাকে কলেজ, মানে মেডিকেল কলেজ ছুটি, তখন আবার ডাক্তারদের ক্লিনিকে মৃত্যুর হার কমে যাচ্ছে। উইন্টারের সময়, ক্রিসমাস টাইমে যখন হলিডে, তখন মৃত্যুর হার কমে গেল। কারণ তখন আটটু খুঁটিয়ে দেখতে গিয়ে দেখলেন তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তখন দেখছেন যে যারা মেডিকেল টিচার্সরা আছে, তারা একদিকে ছাত্রদেরকে অ্যানাবলিং করাচ্ছে, আবার যখন ডাক এলো সেই ডাক্তারই ছুটে গিয়ে ডেলিভারি করিয়ে দিল, আবার সে ছাত্রদের পড়াতে শুরু করলো। তাহলে উনি ভাবছেন যে কিছু একটা আছে, যেটা এই হিউম্যান যে ডেড বডি, আর যখন আমি হিউম্যান বডিতে যাচ্ছি, এর মাঝে একটা কিছু আছে, কিছু একটা ট্রান্সমিশন হচ্ছে, যেটার জন্য এত মারা যাচ্ছে। এবং যেহেতু ছুটির সময় এই ডেড বডি কাটা ব্যাপারটা থাকছে না, রিজেকশন থাকছে না, তার ফলে এখানে মৃত্যুটা কমে যাচ্ছে। এবং যেহেতু নার্সদের ক্লিনিকে এনামের ব্যাপারটা নেই, তা সেখানেও মৃত্যুর হারটা কমে যাচ্ছে। তো উনি তখন বললেন যে যখনই একটা অ্যানাটমি ডিসেকশন করতে করতে কেউ আসবে, তাহলে তাকে একটা ক্লোরিনেটেড ওয়াটারে হাত ধুতে হবে, হাত ধুয়ে তবে যেতে হবে। এবং এটাকে উনি ওনার হসপিটাল চালু করে দিলেন। চালু করার ফলে ড্রাস্টিক্যালি মর্টালিটি কমে গেল। সেটাকে উনি পাবলিশ করলেন ওনাদের যে অ্যাসোসিয়েশনের মিটিংয়ে গিয়ে উনি দেখালেন যে দেখুন আমার হসপিটালে এটা আমি করে ফল পেয়েছি, তাহলে আপনারাও করুন। তাতে প্রবল একটা বিক্ষোভ শুরু হলো। তৎকালীন যে সমাজের যে ডাক্তাররা, তারা এটাকে মানলেন না। তারা বলেন পাগল নাকি, সমস্ত হাত ফাত ধোয়া, আমাদের হাত হচ্ছে পবিত্র, আমরা ডাক্তার, আমরা আবার হাত ধোবো কেন? বাজে কথা, প্রশ্নই আসে না। তাতে সেমেলিস থামলেন না, উনি বারবার এই জিনিস দেখাতে লাগলেন এবং বারবার রিজেক্ট হতে লাগলো, তার পেপারটা এস্টাবলিশ হতে পারলো না। রিপিটেড মানে ওনার অ্যাটেম্পট এবং ফেলিওর, উনি ওনার সমসাময়িক সমাজকে কনভিন্স করতে পারেন। কিন্তু ওনার হসপিটালে উনি এক্সপেরিমেন্ট করেছেন, সেখানে চালু করেছেন, সেখানে ফল হচ্ছে, লোকে দেখছে কিন্তু মানছে না। ফলটা লোকে দেখছে যে কাজ হচ্ছে, কিন্তু তবু অ্যাকসেপ্ট করবে না। তাহলে গোটা দেশে বা তারা সমস্ত জায়গাগুলোতে উনি চালু করতে পারলেন। এবং লোকে তাকে এমন বিদ্রুপ করা শুরু করলো যে আলটিমেটলি মানসিক ভারসাম্য হারালেন এবং তাকে একটা সাইকিয়াট্রিক অ্যাসাইলামে ভর্তি করে মাথায় মেরে ফেলা হলো। সাংঘাতিক মৃত্যু। কিন্তু এক্ষেত্রেও সেমিলিসও কিন্তু তার যে আবিষ্কার, সেখান থেকে সরে আসা, যে আমি ভুল বলেছি, এটা কিন্তু করেন। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে যে হ্যান্ড হাইজিনের যে ইম্পর্টেন্স, সেটা যে ডেথ কমায়, এটা কিন্তু একদম ঐতিহাসিকভাবে আমি প্রমাণ করেছি। এবার এখানে রিসেন্ট থাকি যে ক্লিনিক্যাল এভিডেন্স ইজ অফেন অ্যাগ্রেসিভলি রিজেক্টেড বাই দি কনজারভেটিভ এক্সপার্টস বিফোর গেইনিং অ্যাডপশন। তাহলে কোনো আবিষ্কারই সহজে অ্যাডাপ্টেড হয়ে যায় না, রিজেকশনটাই নিয়ম। সমাজ রিজেকশন করে, তৎকালীন যারা কনজারভেটিভ মানুষ রিজেক্ট করবেই। আজও যদি আমরা নতুন কিছু কথা বলি, নতুন কিছু করতে যাই, এটা শুনতে রিজেক্ট হতে পারে। তাহলে হাল ছেড়ে দেওয়া, হতাশ হয়ে পড়া চলে না, আমাদের এটাই শেখা, চেষ্টা করে যেতে হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্ট করে সত্য, সেখান থেকে ডেভিয়েট করা যায়। এরপর হচ্ছে জন স্নো, একই টাইম জন স্নো হচ্ছে ইংল্যান্ড। লন্ডনে যখন কলেরার আউটব্রেক, কলেরা তো জানতো না, প্রচুর মানুষ মারা যাচ্ছে, সাংঘাতিক অবস্থা। এই যে মানুষ মারা যাচ্ছে, কিছু করা যাচ্ছে না, জন স্নো কি করলেন, যে একটা এলাকাতে যেখানে উনি থাকেন, সেই এলাকায় মৃত্যু যে হচ্ছে যে বাড়িগুলোতে, একটা ম্যাপ নিয়ে এলাকার সেই মৃত্যু যে বাড়িতে কলেরা হচ্ছে সেটাকে স্পট করলেন, এই রেড স্পটস করতে করতে দেখলেন। আর এই ব্লুগুলো হচ্ছে
জলের সোর্স, ঠিক আছে, যেখান থেকে লোকে জল নিয়ে যায় বাড়িতে। এবার উনি দেখলেন যে এই যে মৃত্যুগুলো হলো, তার মানে এইখানে এই যে জলের সোর্সটা, তাহলে এই দিস কুড বি দ্য পজিটিভ ফ্যাক্টর, এটা এখানে কোনো গড়বড় আছে। এগুলো কিন্তু সব হচ্ছে মানে তখনও জীবাণু আবিষ্কারই হয়নি সেই সময়টার কথা। মানে এই জিনিসটাকে, দিস ইজ দি ফার্স্ট স্টেপ ইন এপিডেমিওলজি। আমরা যে এপিডেমিওলজি করি, যে সোসাইটিতে রোগের কি অবস্থান, তার ডেমোগ্রাফি কীরকম, এগুলো যে স্টাডি করি, এটা যে প্রথম এক্সপেরিমেন্টেশন জন স্নো এই ম্যাপটা এঁকে মাঝখানে যে কলটা আছে, তুমি তখন অথরিটিকে জানালেন যে একটা কাজ করুন, এই এপিডেমিকটা বন্ধ হবে, এই কলটাকে বন্ধ করে দিন। কেউ বিশ্বাস করতে চাইছে না, কেননা তারা তো জানে যে মানে কজেশন অফ ডিজিজ তো হচ্ছে হিউমারাল ইমব্যালেন্স, তখন সেটা খানিকটা কেটেছে। মানে মিয়াসমা থিওরি মানে কি, রোগটা যাচ্ছে যে বাতাস দিয়ে, সমস্ত লোক বাতাস দিয়ে চলাফেরা করে, এটা হচ্ছে তখনকার কনসেপ্ট। তাহলে জলে যাওয়ার তো কোনো ব্যাপারই নেই, আমি আর কলটাকে বন্ধ করতে যাবো কেন? জল কল বন্ধ করলে তাহলে অল্টারনেটিভ সোর্স বানাতে হবে, অথরিটির অনেক কাজ, সে কত ঝামেলা নেবে গেল, সে কিছুই পাত্তা দিচ্ছে না। জন স্নো তো ছাড়ছেন না, লেগে থাকছেন, লড়াই করছেন, কথা বলছেন, যুক্তি দিচ্ছেন, বোঝাচ্ছেন, অনেক চেষ্টা যুক্তের পরে অথরিটি রাজি হলো, ঠিক আছে আমি এটাকে বন্ধ করবো। গিয়ে কি হলো, কলটাকে বন্ধ করতে পারবেন, স্নো গিয়ে যেটা করলে কলের হ্যান্ডেলটাকে খুলে নিয়ে চলে যাবে, যে পাম্প করতে পারবে না, ঠিক আছে। এই যে হ্যান্ডেলটা খুলে নিলেন, তাহলে কলটা অকেজ হয়ে গেল, ওই এলাকাতে কলটা বন্ধ হয়ে গেল। এবার যেই কলটা বন্ধ হয়ে গেল, তখন লোকের কেসটা কি হলো, তাহলে তো এখানে ব্যাপার আছে একটা। তাহলে এই যে মিয়াসমা থিওরি নয়, তাহলে জলও যে রোগের বাহক হতে পারে, এটা প্রথমে এটা একটা নতুন জিনিস। তাহলে এই যে পাম্পটা ডিসেবল করা হলো, তারপরে ইমিডিয়েটলি হার্টিং হয়ে গেল এই 1854 এ। এটা হচ্ছে ল্যান্ডমার্ক আবিষ্কার। এরপরে তো পাস্তু, যেখানে প্রথম জিনিসটা একদম ডকুমেন্ট করে দেওয়া হবে, যে ডেফিনিট কজেশন অফ থিওরি, যেখানে সমস্ত যে মাইক্রো অর্গানিজমগুলোই যে রোগ করে, এই ধরনের জীবাণুবাহিত যে রোগ, তাহলে এটা প্রথম এসে গেল। এবং কি করে প্রিভেন্ট করা যায়, প্রিভেন্ট করতে গেলে এটা হিট করে, ফুড থেকে জীবাণুকে এলিমিনেট করতে গেলে তাকে গরম করতে হবে, ফোটাতে হবে, তবে গিয়ে পাস্টুরাইজেশন হয়ে যে ঢুকে যাবে। এইটা প্রথম এলো। এর সঙ্গে এলো রবার্ট কক, ব্যাকটেরিওলজি চলে এলো, আরো ডিটেলস তখন মাইক্রোস্কোপ চলে এসেছে, মাইক্রোস্কোপ দিয়ে আমি দেখছেন ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিফাই করছে। এবং কক দেখালেন যে ব্যাকটেরিয়ার সঙ্গে রোগের অ্যাসোসিয়েশন থেকে কক্স পস্টুলেট দেখাচ্ছেন যে অ্যানথ্রাক্সে মানুষ, এই পশুগুলো মারা যাচ্ছে, মানুষকে আক্রমণ করছে। তাহলে এই যে পোস্টুলেট 1 হচ্ছে সেম মাইক্রোঅর্গানিজম আর প্রেজেন্ট ইন এভরি কেস অফ ডিজিজ। যদি 10টা ভেড়া মারা যায়, তাহলে 10টা ভেড়া থেকে আমি যদি নিয়ে ব্লাড নিয়ে কালচার করি, তাহলে সেম অর্গানিজম গ্রো করছে। তার মানে একটাই কজেশন এজেন্ট, মানে ব্যাকটেরিয়া একটাই, যেটা সবাইকে মারছে ডিউরিং অ্যান এপিডেমিক। 2 নম্বর হচ্ছে পোস্টুলেট 2, এই ব্লাডটাকে নিয়ে কালচার করলে এখানে একটা ব্যাকটেরিয়া গ্রো করছে, সেটাকে নিয়ে যে আমি পোস্টুলেট 3 হচ্ছে একটা সুস্থ সবল অ্যানিম্যালের উপর সেটা প্রয়োগ করি, তাহলে হচ্ছে পোস্টুলেট 4 যে আইডেন্টিক্যাল মাইক্রোঅর্গানিজম আইসোলেটেড ইন পিওর কালচার ফ্রম লিশনস ফ্রম এক্সপেরিমেন্টাল অ্যানিমাল। তাহলে এই অ্যানিমালটার শরীর থেকে রক্ত নিয়ে টেস্ট করলেও সেম জীবাণু পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে মানে কজেশন অফ মাইক্রোঅর্গানিজম এন্ড ডিজিজ এটা সম্পূর্ণভাবে উনি প্রমাণ করলেন কজ পোস্টুলেট দিয়ে। তাহলে এখানে ডিজিজের যে কজেশন, সেটা যে পুরাতন যে থিওরি আস্তে আস্তে ভাঙতে একদম মডার্ন জায়গায় চলে গেল, ফাউন্ডেশন এসে গেল। এরপর এসে গেল সার্জারি চলছিল, তার সঙ্গে সেই মানুষকে প্রচন্ড পেইনফুল কন্ডিশনে সার্জারি করা, সেগুলোকে প্রথম অ্যানাস্থেসিয়ার কনসেপ্ট এলো, মানে আগেই বহুদিন ধরে ছিল অল্প অল্প করে। এদের প্রথম আমেরিকাতে একজন ডেন্টিস্ট, তিনি প্রথম চেষ্টা করেন অ্যানাস্থেসিয়া, উনি বলেন যে আমি লাফিং গ্যাস দিয়ে অ্যানাস্থেসিয়া করতে পারবো, এবং উনি একটা পাবলিক মিটিং ডেকে দেন কয়েকশো লোককে নেমন্তন্ন করে, যে আজকে আমি ডেমনস্ট্রেট করবো যে লাফিং গ্যাস দিয়ে আমি অজ্ঞান করবো।
এবং প্রত্যেকে সেটা ফিল করে অন দ্য টেবিল, মানে লোকটা অজ্ঞান হয় না। এবং তারপরে কি হয়, লোকে হাসি ঠাট্টা করে, ভদ্রলোক একদম প্রায় কেনার দায়ে পাগল হয়ে যাওয়ার জোগাড়, এবং এত অসম্মান তার হয় যে সে প্রফেশন ছেড়েই দেয়। কিন্তু এটা একটা অ্যাটেম্প ছিল যে অ্যানাস্থেসিয়া করা যাবে, এই কনসেপ্টটা সে নিয়েছে, কিন্তু সে পারেনি। পরবর্তীকালে মডার্ন এটাকে উনি প্রথম এটাকে প্রয়োগ করেন এবং ইথার ডোপ দিয়ে দেখান। এরপর এটা আস্তে আস্তে আরো বাড়তে শুরু করে। এটাও কিন্তু টাইম ফ্রেমটা হচ্ছে 1846, মানে এই সময়কালটাতে কিন্তু যত দেখছি ল্যান্ডমার্ক আবিষ্কার সব কিন্তু এই সময়কালটাতে হচ্ছে, যেখানে মডার্ন ট্রিটমেন্টের জমানাগুলো খুলে যাচ্ছে একটার পর একটা। এরপর হচ্ছে লিস্টার, এই একই জিনিস, তখন সার্জারি, লিস্টার ওয়াজ এ সার্জন। তাহলে এই সার্জারির সময় উনি দেখছেন যে সার্জারির আগে পরে প্রচুর ইনফেকশন এবং প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। তাহলে তখন কি করে হচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু মাইক্রোঅর্গানিজম বা কিছু একটা জিনিস আছে যেটা পলিউট করছে এই উন্ডটাকে। তাহলে উন্ডটাকে পলিউশন করা থেকে আটকাতে হবে। তাহলে লিস্টার প্রথম দেখালেন যে এই ইন্সপায়ার্ড বাই দি পাস্টুরস জার্ম থিওরি, লিস্টার প্রথম হচ্ছে কার্বনিক অ্যাসিড ওয়াশ করতে শুরু করলেন। কি কি ওয়াশ করবেন? অপারেশন থিয়েটার, অপারেশনাল ইনস্ট্রুমেন্টস যেগুলো তিনি কাটবেন, নাইফ এবং অন্যান্য সমস্ত জিনিসপত্রগুলোকে কার্বনিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড ভেপার অন দ্য উন্ড দিতে শুরু করলেন। এই যে কার্বনিক অ্যাসিড ভেপারের যন্ত্র, যেটা এই অপারেটিভ ফিল্ডে স্প্রে করে দেওয়া হতো, এটা করে অপারেটিভ ফিল্ডটাকে স্টেবিলাইজ করা শুরু হলো। এবং এটাতে শুরু কি হলো, আলটিমেট রেজাল্ট ড্রাস্টিক্যালি ড্রপ দি পোস্ট সার্জিক্যাল সেপসিস এবং গ্যাংগ্রিন রেটস, মারাত্মক হারে কমে গেল। কিন্তু জোসেফ লিস্টারকে কিন্তু মারাত্মক প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছিল তৎকালীন সার্জনদের কাছ থেকে। তারা কেউ এটাকে ভালোভাবে নেয়, প্রচন্ড বাধা দিয়েছিল এবং তাকে অ্যাবিউজ করেছিল, গালিগালাজ থেকে শুরু করে হেন কিছু নিজে করেন। কিন্তু লিস্টারকে আটকাতে পারে, সে প্রমাণ করে দিয়েছে যে এটা ঠিক, সেটা করেই গেছে। আস্তে 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 সেটা এই যে অপারেশন থিয়েটারে যে ক্লিনজিং, এবং তারা যারা অপোজ করতো তারা বলতো কার্বনিক অ্যাসিড দিয়ে করার ফলে আমাদের নাইফের ধার কমে যাচ্ছে, যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হাতে দাগ পড়ে যাচ্ছে, উন্ড কখনো কখনো করসিভ বলে উন্ডটাও কেমিক্যাল বার্ন হয়ে যাচ্ছে। দিস ওয়াজ দি অপোনেন্টস লজিক। কিন্তু সেগুলোকে তখন লিস্টার বলে তারা এগুলো মডিফাই করতে হবে, কিন্তু তাহলে জিনিসটা তো উড়ে যাচ্ছে, মানে কনসেপশনটা রয়ে গেল। এবারে তার থেকে আরো ফাইনাল জিনিস বানাতে হবে, কার্বনিক অ্যাসিড না আর কিছু হবে। তাহলে অ্যান্টিসেপসিস যে করতে হবে বিফোর সার্জারি, এই কনসেপ্টটা কিন্তু এখান থেকে এগিয়ে। এই সময় হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তো জীবনটা অনেক বড়, সবটা আমরা এখানে তো আজকে আলোচনা করতে পারবো না। এবং তার বহু রকমের কাজ, ফাউন্ডেশন অফ মডার্ন নার্সিং, এপিডেমিওলজি থেকে শুরু করে প্রচুর জিনিস। কিন্তু মূল যেটা আমাদের আজকের আলোচনার পার্সপেক্টিভ, সেটা হচ্ছে হাইজিন মেইনটেনেন্স। যে হসপিটালগুলো তখন ছিল নোংরা, আবর্জনাময়, দুর্গন্ধ, কেউ পরিষ্কার করতো না। এবং ওয়ার্ডগুলোতে যে রোগীরা ভর্তি থাকতো, মানে তাদের কোনো সিস্টেমও ছিল না, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছু কোনো সিস্টেম ছিল না, এবং ভেন্টিলেশন ছিল না, এবং যারা তাদের সেবা করতো তাদের কোনো এডুকেশনও ছিল না। ফলে পুরো জিনিসটাই ছিল একটা আদিম যুগ, সেটাকে টোটালি রেভলিউশনাইজ করেছে। যে টোটাল ওয়ার্ড কিরকম করে চলবে, তার ডিটেইলিং কিভাবে নার্সিংটা হবে, মেইনটেনেন্স কিরকম করে হবে, এবং তাতে যে ডেথ রেটটা কমবে, এটা উনি স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করেছেন। এটা একটা বিখ্যাত কনসেপ্ট, রোজ কনসেপ্ট বলে। আমার সাজেশন হচ্ছে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে শুরু, মডার্ন নার্সিং কিভাবে শুরু বলে, এটা নিয়ে একদিন আপনাদের পক্ষ থেকে একটা এখানে সেশন করা উচিত। আমরা সবাই শুনতে আসবো কোনো একটা মঙ্গলবারে, আমাদের প্রতি মঙ্গলবারই হয়। এরপর হচ্ছে 1895 ডিসকভারি অফ এক্স-রে। এরপর হচ্ছে ব্লাড গ্রুপ, আপনি আর পাচ্ছেন 11টা বেজে গেছে অলরেডি, ওয়ার্ডে যেতে হবে। ইনসুলিন ডেভেলপমেন্ট 1921, আলেকজান্ডার ফ্লেমিং। এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক জায়গা,
ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক, যেটা একটা নতুন এই একদিনকার যে চললো জীবাণু আবিষ্কার হয়ে গেল, কিন্তু তার ট্রিটমেন্ট আবিষ্কার হলো। তাহলে ট্রিটমেন্ট প্রথম আবিষ্কার হচ্ছে এখানে। এর মধ্যে আমি যেগুলো ঢোকাইনি আরো টাইম পিরিয়ড পড়ার কাছে ভ্যাকসিনেশনগুলো আমি আগে কাজ করিনি, হিস্ট্রি অফ ভ্যাকসিনেশনস। যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে স্যার উইলিয়াম অসলার, এই যে ফাউন্ডেশন অফ মডার্ন ক্লিনিক্যাল মেডিসিন, এটা যার অবদান। স্যার উইলিয়াম অসলার ছিলেন বিখ্যাত চিকিৎসক। উনি প্রথম দেখান যে আজকের দিনে দাঁড়িয়ে, ওনার সময় দাঁড়িয়ে, ওনার টাইম ফ্রেমটা হচ্ছে অ্যারাউন্ড 1900 টাইম, এই সময়টাতে উনি যখন কাজ করছেন বিশ্বের কতগুলো খুব বিরাট বিরাট ইউনিভার্সিটিতে উনি কাজ করেছেন, পড়িয়েছেন। উনি দেখছেন যে একজন ছাত্রকে মেডিকেল সায়েন্স শেখাতে গেলে কিরকম করে শেখাতে হয়, ফাউন্ডেশন অফ মডার্ন মেডিকেল এডুকেশন এবং মডার্ন ট্রিটমেন্ট। তাহলে এই যে আমরা এখন যেটা করি, একটা পেশেন্টকে দেখলে আমরা হিস্ট্রি দিই, ফিজিক্যাল এক্সামিনেশন করি, তার সিস্টেম আছে যে কীভাবে জেনারেল সার্ভে করবো, সিস্টেম ওয়াইজ এক্সামিনেশন করবো, কীভাবে চেস্ট এক্সামিনেশন করবো, কীভাবে হার্ট দেখবো, কীভাবে অ্যাবডোমেন দেখবো। এই যে পুরোটা ক্লিনিক্যাল এক্সামিনেশন যে মেথড, তার সঙ্গে হিস্ট্রি কোরিলেট করবো, করে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তৈরি করবো, সেখান থেকে টেস্টিং করবো, সেখান থেকে ডায়াগনোসিসে আসবো, সেখান থেকে চিকিৎসা করবো। এই যে পুরো ফর্মুলারিটা, এই যে সিস্টেমটা কিন্তু উইলিয়াম অসলারের করা। এই এরাই কিন্তু এটা একটা সিস্টেমাটাইজ ছিল। উইলিয়াম অসলারই বেডসাইড ক্লিনিক্স, উনি বলতেন যে যারা শুধু বেডসাইডেই কাজ করে তারা তো কোনো তথ্য জানছে না, তারা ব্লাইন্ড হয়ে যাবে। আর যারা শুধু বই পড়ছে, যারা পেশেন্ট দেখছে না, তাদের কি হবে, তাদের তথ্যটা তখন কাজে লাগবে না। তাহলে বেডসাইডে যেতে হবে, যেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে খুব সমস্যা ফেস করছি। এখন যে মডার্ন মেডিকেল এডুকেশন, এটা মূলত মোবাইল এবং অ্যাপ বেসড, ঘরে বসেই পড়া যাচ্ছে, যারা ছাত্ররা ওয়ার্ডে যাচ্ছে না। নার্সিং এডুকেশন এমন এমন কলেজ ইনস্টিটিউশন খুলছে যেখানে ওয়ার্ডে যাওয়ার প্রয়োজনই হচ্ছে না, বাড়িতে বসে ব্যাঙ্গালোরে ডিগ্রি পেয়ে নার্স হয়ে যাচ্ছে। এই যে টোটালি ক্লিনিক্যাল ডিট্যাচমেন্ট বোথ ফ্রম ডক্টরস এন্ড নার্সেস, এই ক্লিনিক্যাল ডিট্যাচমেন্টটা কিন্তু তার স্কিল, নলেজ এবং তার ইমোশন তিনটা তৈরি করতে বাধা সৃষ্টি করে। এই জিনিসটা কিন্তু যে প্রয়োজনীয়তাটা, এই ফাউন্ডেশনটা কিন্তু স্যার উইলিয়াম অসলারের করা। এটাকে একটা পুরো সিস্টেমাটাইজ করেছিলেন জিনিসটাকে। এবং এটাই এই হিস্টোরিক্যাল ফাউন্ডার শুনেছেন জন হপকিন্স হসপিটালটার ফাউন্ডারদের মধ্যে একজন। এই যে উইলিয়াম অসলার সাহেব পড়াচ্ছেন, রোগী আছে, চারিদিকে ছাত্ররা আছে, এই যে সিস্টেমটা আমরা মেডিকেল কলেজে যখন দেখি, দেখুন ওনার পড়া। তাহলে আমরা কি পাচ্ছি, কোশ্চেনিং, অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, এগুলো আমাদের করতে হবে। লাস্ট রিক্যাপ টাইম ফ্রেমটা 1543 হচ্ছে ভিসেলিয়াস, হার্ভে হচ্ছে 1628, মরগ্যাগনি, তারপর হচ্ছে জন স্নো, লিস্টার, রবার্ট কক, তারপর এক্স-রে, ইনসুলিন, অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, থ্যাংক ইউ।